আজকের টপিক হচ্ছে সেন্ট্রোজোম আর তারই যে ক্ষুদ্রতম অংশ সেন্ট্রিওল। তো সেন্ট্রোজোম জানার আগে কতগুলো জিনিস একটুখানি আমি আগে থেকে লিখে রেখেছি এখানে, সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে যে 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বোভেরি এই সেন্ট্রোজোম আবিষ্কার করেছিল। আর সেন্ট্রিওলের যে গঠন সেই সম্বন্ধে আমাদেরকে জানিয়েছিল। এবার ব্লেফারোপ্লাস্ট এর অপর নাম কি? আগে জানি এই জিনিসটা কি। ব্লেফারোপ্লাস্ট হচ্ছে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলেরই আরেকটা নাম। একে বেসাল বডি বলে। এর অপর নাম হচ্ছে বেসাল বডি। খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এই অপর নাম বলা কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনের মধ্যে পড়লো। তাহলে এর অপর নাম হচ্ছে বেসাল বডি বা কাইনেটোজোম। বেসাল বডি বা কাইনেটোজোম, ঠিক আছে। জিনিসটা কি? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের অপর নাম বললাম, কিন্তু তাহলে আমি সেন্ট্রোজোম বলছি কেন, সেন্ট্রিওল কেন বলছি? একে তো কাইনেটোজোম বা বেসাল বডি বলতে পারতাম। যে কোনো রকম সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলকে বেসাল বডি বা কাইনেটোজোম বলে না। যে সমস্ত সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল গুলো ফ্লাজেলা বা সিলিয়াতে উপস্থিত তাদেরকে বলা হয়ে থাকে এই ব্লেফারোপ্লাস্ট বা বেসাল বডি বা কাইনেটোজোম। তাহলে সিলিয়া বা ফ্লাজেলার যে গোড়ার দিকে অবস্থানকারী যে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের ন্যায় বা সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল নিজেই ন্যায় কেন বললাম, পিছনে কারণ আছে, ওটা পরে জানবো, যখন সিলিয়া ফ্লাজেলার গঠন জানবো তখন জানতে পারবো। ন্যায় বা সেন্ট্রোজোমের মতন বা সেন্ট্রোজোম নিজেই যদি এখানে অবস্থান করে তখন তার নাম হয় হচ্ছে বেসাল বডি বা কাইনেটোজোম। সেন্ট্রোজোম এর আরেকটা নাম হয়, শর্ট কোশ্চেনে দেয়, ঠিক আছে, 9+0, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। এবার বেসাল বডির সঙ্গে পার্থক্য কোন জায়গাটাতে? সেম স্ট্রাকচার কিন্তু এইখানে এর একটা ছোট্ট জায়গা চেঞ্জ হয়ে যায় সেন্ট্রিওলের, সেই জায়গার জন্য এর নামটা চেঞ্জ হয়ে যায়। মাঝখানের অক্ষ বা কেন্দ্র থাকে, এই কেন্দ্রটা দেখতে সি আকৃতির হয় যখন, তখন তার নাম হয় বেসাল বডি বা কাইনেটোজোম। তখন তার নাম্বারটাও চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যায় 9+2। এবার এই নাম্বারটা কিসের, উপাদান কি, এই নিয়ে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমি বেসাল বডি বা কাইনেটোজোম আর সেন্ট্রোজোম বা সেন্ট্রিওলের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য একটা নাম্বার দিলাম, 9+0 আর 9+2। ব্যাপারটা কি, একটু টপিকটাকে এগাই, তখনই বুঝতে পেরে যাব যে এরকম বলার পিছনে কারণ কি। আমার কথা বুঝতে পেরেছিস তো আমি কি বলতে চাইছি? তাহলে একটু এগাই, তাহলে বুঝতে পেরে যাবো। ঠিক আছে, আবিষ্কারক কে সেটা জানলাম। তা আবিষ্কারককে যখন জেনে নিয়েছি, এর পরের টপিকে আমরা জানবো হচ্ছে যে এর গঠন কি রকম। তখনই বুঝতে পারবো যে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল আর এই ব্লেফারোপ্লাস্টের অপর নাম বেসাল বডি বা কাইনেটোজোম এর নাম্বার 9+2 আর 9+0 কেন হলো। তো এই গঠন নিয়ে এবার আলোচনা শুরু করছি। প্রথমে আসি সেন্ট্রোজোম। সাধারণত প্রাণী কোষের মধ্যে এই কোষীয় অঙ্গাণু দেখতে পাওয়া যায়। উদ্ভিদ কোষে এই কোষীয় অঙ্গাণুর কোনো অস্তিত্ব নাই। সবার মধ্যে দেখতে পাওয়া গেলেও, মানে সব প্রাণী কোষে দেখতে পাওয়া গেলেও কোষের মধ্যে 2-3টা কোষের মধ্যে এর কোনো কার্যকারিতা নাই
বা থাকে না বললে চলে, বা থাকলেও নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। তার মধ্যে প্রথমেই যার নাম আসে স্নায়ুকোষ। স্নায়ুকোষের মধ্যে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না, আর থাকলেও নিষ্ক্রিয়, তাই স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না। একইভাবে আমাদের মাসেলের মধ্যে, ঠিক আছে, যে কোষগুলো আছে মাসেল সেল, তার মধ্যেও থাকে না, তাই জন্য মাসেল সেলও বিভাজনে অক্ষম। আবার একইভাবে আমাদের কার্ডিয়াক সেল, কার্ডিয়াক মাসেল, এর মধ্যেও দেখতে পাওয়া যায় না, তাই কার্ডিয়াক মাসেলও বিভাজিত হতে পারে না। এদেরকে আমরা পার্মানেন্ট সেল বলে থাকি, G0 দশায় থাকে। আমি তোদের ক্লাস 10 যখন কোষ চক্র পড়িয়েছিলাম, তখন দেখবি যে স্টেবল সেল, লেবেল সেল আর পার্মানেন্ট সেল সম্বন্ধে বলেছিলাম, 3 রকম সেল সম্বন্ধে বলেছিলাম। আবার এখানে যখন কোষ বিভাজন করবো তখন সেই সম্বন্ধে আবার ডিটেলসে জানবো। এখন জানি যে সেন্ট্রিওল কোনো কোষে থাকতে গেলেই সে সক্রিয় হবে তা কোনো মানে নেই, সে নিষ্ক্রিয় হতে পারে। আবার প্রাণী কোষ তো থাকবেই, এটাও কিন্তু গ্যারান্টি দিতে পারবো না, কেননা নাও থাকতে পারে। আবার একইভাবে একটা কর্পাসেল রয়েছে, নাম হচ্ছে আরবিসি, লোহিত রক্ত কণিকা, তার মধ্যেও কিন্তু নিউক্লিয়াস, সেন্ট্রিওল, এই কোনো কোষীয় অঙ্গনই দেখতে পাওয়া যায় না পরিণত অবস্থাতে। তাই জন্য এরাও কিন্তু বিভাজিত হতে পারে না, উৎপত্তি লাভ করতে পারে। তো সাধারণত যে সমস্ত কোষ বিভাজিত হতে পারে, মানে যাদেরকে আমরা বলছি হচ্ছে লেবেল সেল, মানে বিভাজনে সক্ষম, সবসময় বিভাজিত করতে পারছে, বিভাজন হচ্ছে এরকম কোষ, যেমন ধরনের আমাদের স্কিন এর অবস্থানকারী যে কোষগুলো রয়েছে, এক কথায় বলতে গেলে এপিথেলিয়াম, এপিথেলিয়াম যে টিস্যুগুলো রয়েছে তার মধ্যে থাকা যে কোষগুলো রয়েছে, সেটা হতে পারে স্কোয়ামাস এপিথেলিয়াম, সেটা হতে পারে যে কিউবয়েড এপিথেলিয়াম, আমাদের কলামনার এপিথেলিয়াম, শরীরের উপরের দিকের ত্বক বা শরীরের ভিতরের আভ্যন্তরীণ যে সমস্ত আবরণীগুলো রয়েছে, তারা সাধারণত বিভাজনে সবসময় সক্ষম, এবং তাদের মধ্যে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল দেখতে পাওয়া যায়। নিউক্লিয়াসের পাশে সব থেকে উজ্জ্বল বর্ণের একটা কোষীয় অঙ্গাণু, রাইবোজোমের মতন এই কোষীয় অঙ্গাণুতেও কোষ পর্দা থাকে না, মানে পর্দাবৃত এই কোষীয় অঙ্গাণুটা নয়। আমি কোষ পর্দা বললাম কেন, কোষ পর্দা দেখবি মানে লেখা থেকে সব জায়গায় পর্দাবৃত থাকে না বা কোষ পর্দা থাকে না, কিছু না, কারণ কি পিএলপি গঠনে বলা হয়েছিল যে প্রত্যেকের মাপ সমান 20, 35, 20 অ্যাংস্ট্রম, এবং সব জায়গায় একক পর্দা নামে পরিচিত, তাই পর্দাবৃত নয়, মানে পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু হচ্ছে এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল বারবার করে বলছি কেন, সেন্ট্রোজোমেরই একক হচ্ছে সেন্ট্রিওল। এবার সেন্ট্রোজোমকে যদি দেখি তাহলে দেখতে হবে পিপা আকৃতি, পিপা, পিপার মতন দেখতে, ঠিক আছে। এরা একে অপরের সঙ্গে সবসময় 90 ডিগ্রি কোণ করে অবস্থান করে। এই পিপাটা কেমন দেখতে পরে জানবো। এর চারিপাশ দিয়ে এরকম রশ্মির মতন দেখতে এক ধরনের বিশেষ জিনিস দেখতে পাওয়া যায়, যাকে আমরা অ্যাস্ট্রাল রশ্মি বলি, ঠিক আছে, অ্যাস্ট্রাল রশ্মি। এই দুটো মিলে তৈরি হচ্ছে এই পুরো জিনিসটার নাম হচ্ছে সেন্ট্রোজোম, আর এই দুটো জিনিসকে আমরা বলে থাকি সেন্ট্রিওল। তাহলে একটা সেন্ট্রোজোমের মধ্যে দুটো সেন্ট্রিওল থাকে। এর পরিমাণ বেড়ে যায় যখন কোষ চক্রের এস দশা হয়, মানে সিনথেসাইজ দশা, এর পরিমাণ তখন বৃদ্ধি পায়। এর ঠিক কেন্দ্রে কোনো সাইটোপ্লাজম নাই। যদি আমি কল্পনা করি বোর্ডটা হচ্ছে একটা কোষ, এবং বোর্ডের যে ব্ল্যাক পার্টটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম, আর এগুলো অ্যাস্ট্রাল রে, তাহলে এটা কিন্তু কোষেরই সাইটোপ্লাজম, কিন্তু দেখে স্ফেরিক্যাল বা গোলাকার লাগে, তাই জন্য এর নাম সেন্ট্রোস্ফেয়ার। এটার নাম কি? সেন্ট্রোস্ফেয়ার। হ্যাঁ বল। অবশ্যই
এরা প্রকৃতপক্ষে আমরা এরকম দেখতে পাচ্ছি যে এখান দিয়ে এরকম ছড়িয়ে আছে, উপরে সাইটোপ্লাজম একটা ঘন এরকম লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ঘনত্ব কম, তাই প্রতিসরাঙ্ক সমান হওয়ার জন্য মাইক্রোস্কোপের নিচে আমরা দেখতে পাই না। আর এইখানে ঘনত্বটা বেশি বলে, ঠিক আছে, প্রতিসরাঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই আমরা দেখতে পাচ্ছি। যেমন একটা ফ্যান যখন স্থির অবস্থায় থাকে, দেখবি স্থির অবস্থায় থাকা ফ্যান যদি আমরা কোনো সময় দেখি, তাহলে দেখতে পাবো যে সেই ফ্যানটার সঙ্গে একটা কানেক্টর জুড়ে আছে। ফ্যানের যে ব্লেড, সেই ব্লেডগুলো কানেক্ট হয়ে আছে। কিন্তু যখন এই ফ্যানটা ঘুরবে, তখন কি এই কানেক্টরগুলো নাই এখানে? কিন্তু পিছনে কারণ কি? কেননা কেন্দ্রের জায়গাটাতে এত জোরে ঘোরে যে আশেপাশের জায়গাটা আমরা দেখতে পেতে গেলেও এই জায়গাটা দেখতে পাচ্ছি না। দেখবি সিলিং ফ্যানে সব থেকে ভালো দেখতে পাওয়া যায়। ঠিক তেমনই এই কোষীয়করণটার এই জায়গাটা ঘনত্ব কম, সাইটোপ্লাজম বেশি ঘনীভূত হয়ে থাকে। কিন্তু যত দূরে যাওয়া যায় তত ঘনত্ব কি হচ্ছে? ন্যাচারালি সাইটোপ্লাজমে কমে যাচ্ছে আর বেমতন্তুগুলো বেড়ে যাচ্ছে। এবার বলতে পারিস কেন এরকম ঘটনা কেন? কল্পনা কর যে তুই একটা চাদরকে ধরে আছিস, ঠিক আছে, এবং তার মধ্যে তুই একটা বল ফেলে দিচ্ছিস বড় দেখে। এর ফলে কি হবে? চাদরটা কি হবে? বেন্ড করবে, এরকম করে দেখে যাবে। ঠিক তেমনি সাইটোপ্লাজমের মধ্যে এত বড় একটা কোষীয় অঙ্গন রয়েছে, তার তো একটা ধরনের ওয়েট আছে। এই কারণের জন্য এইখানে যখনই নিচের দিকে নামছে, সাইটোপ্লাজম গুলো ঘনীভূত হয়ে এই জায়গায় চলে আসছে, তরল ঘনীভূত সাইটোপ্লাজম এখানে চলে আসছে। এই কারণের জন্য বেমতন্তুগুলো কি হচ্ছে? ঢেকে যাচ্ছে। আর অ্যাস্ট্রাল রশ্মিগুলো কি হচ্ছে? যখন এই দিকে ছড়াচ্ছে তখন আমি একে দেখতে পাচ্ছি, পরিষ্কার ভাবে একে দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই কারণের জন্য সেন্ট্রিওলের কেন্দ্রের দিকে অ্যাস্ট্রাল রশ্মিগুলো দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রকৃতপক্ষে এরা কি যুক্ত অবস্থায় থাকে। বোঝা গেছে? তো এই সেন্ট্রিওল মধ্যে যদি কেটে বের করে এখানে বাইরে নিয়ে আসি, তাহলে একে বলা হয়ে থাকে ত্রয়ী অনুনালিকা। ত্রয়ী মানে 3, অনুনালিকা মানে নলযুক্ত। অর্থাৎ সেন্ট্রিওলের এই যে গোল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা এরকম 3টা নল দিয়ে তৈরি হয়েছে। নলগুলো এইভাবে লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে। একটা নল নেমেছে, একটা নল গেছে, একটা নল গেছে, ঠিক আছে। এই নলটার নাম হচ্ছে এ, এই নলটার নাম বি, আর এই নলটার নাম হচ্ছে সি। এবারে এ বি সি 3টা নল একে অপরের সঙ্গে কানেক্ট হয়ে আছে, 3টা নালিকা নিয়ে গঠিত হয়েছে। একে আমরা ত্রয়ী নালিকা বলছি। ত্রয়ী মানে কি? এ 1 নম্বর নল, এ 2 নম্বর নল, এ 3 নম্বর নল, তাই এই 3টাকে মিলিয়ে ত্রয়ী অনুনালিকা বলছি একে, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেছে কি? কোনো অসুবিধা? এই ত্রয়ী অনুনালিকা গুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে এই গোলাকার স্ট্রাকচারটা নিয়েছে। এই জায়গাটা আঁকাটা খুব সহজ, কিন্তু অনেকে ব্যাপারটা জটিল ভাবে ভেবে নেয়। আমি সেন্ট্রোজোমের মধ্যে থাকা সেন্ট্রিওলের গোটা গঠন আঁকছি। সেন্ট্রোজোমের পরে যদি এই সেন্ট্রিওলের গঠনে আসি আমরা, তাহলে একটা সেন্ট্রিওল এর আপার ভিউ মানে এই টিউবটাকে আমরা যদি এরকম করে কেটে নিয়ে ঘুরিয়ে দেখি, অর্থাৎ আমি বলতে চাইছি এরকম টাইপের ব্যাপারটা। আমি টিউব দেখতে পাচ্ছি এরকম, এখন এটাকে দেখছি ঘুরিয়ে এইভাবে, এরকমের জায়গায় এইভাবে দেখছি। কথা বোঝা গেল? তাহলে এটা দেখতে গোল লাগবে। তাহলে এইটা দেখতে কেমন? এই ছবিটা আঁকতে অনেকের অসুবিধা হয়। সেন্ট্রিওলের ছবি আঁকতে খুব জোর সময় লাগে, 30 থেকে 45 সেকেন্ড ঠিক মতন আঁকা যায়, তার মধ্যে আঁকাটা হয়ে যায়। আমি এখানে ছবিটা আঁকছি, আঁকার সময়ের কথা বলছি, তারপরে ভিতরে কি কি আছে এটা নিয়ে ব্যাখ্যা করছি। মাঝখানে একটা সেন্ট্রাল হাব থাকে, কেন্দ্রীয় অক্ষ। একে 9টা টুকরোয় ভাঙবো, 1 2 3 4
5 6 7 8, এরপরে যে কোনো একটা দিক থেকে যেটা একটু বড় মনে হচ্ছে সেখান থেকে 9 ভেঙে নিলাম। কথা বুঝে গেল? এবার এইটাকে জুড়ে দেবো এইভাবে, দেখে মনে হবে এটা ফুলের মতন গঠন নিচ্ছে। একটা ফুলের মতন গঠন নিল। এরপরে এই যে খাঁজ কাটা জায়গা, এখানে একটা বড় গোল আঁকবো। ঠিক আছে, এই গোলগুলোর নাম হচ্ছে এ। ঠিক আছে, এই গোলটার প্রথম গোলটার নাম হচ্ছে এ, যেটা আমি একটু আগেই ত্রয়ী নালিকা এঁকেছিলাম, মনে পড়লো? এখানে এঁকেছিলাম এ, এর নাম দিয়েছিলাম বি, এর নাম দিয়েছিলাম সি, ওই এ। তারপরে অর্ধগোলক আঁকবো এরকম করে। এর নাম হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট এর উপর দিয়ে এরকম করে আরেকটা গোল আঁকবো, এর নাম হচ্ছে সি। এটা অর্ধচন্দ্র বা অর্ধগোলক, সি। ঠিক আছে, প্রতিটার নাম সেম। এরপরে এ আর সি, এ সি কে জুড়ে দেবো, এ সি কে জুড়ে দেবো একইভাবে। আঁকা শেষ, সেন্ট্রিয়াল আঁকা হয়ে গেল। এবার এই জায়গাটার নাম হচ্ছে কেন্দ্রীয় অক্ষ, এগুলো হচ্ছে স্পোক। ঠিক আছে, এই উপরে এগুলো হচ্ছে সেই ত্রয়ী অনুনালিকা, যেটা তৈরি হয়েছে মাইক্রো টিউবিউল দিয়ে, যাদের নাম এ বি সি। আর এগুলো হচ্ছে লিঙ্ক করেছে এসি লিঙ্কার। ঠিক আছে, বোঝা গেছে? আর এই যে উঁচু অংশটা এর সঙ্গে জুড়ে আছে, এটার নাম হচ্ছে কানেক্টর। এর নাম হচ্ছে কানেক্টর। ঠিক আছে, এই ত্রয়ী অনুনালিকার এবিসি কে যদি কাটি, তাহলে এ তৈরি হয়েছে এরকম 13টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টা এরকম গোলাকার নালিকা দিয়ে, যাদেরকে আমরা মাইক্রো টিউবিউল বলছি। এটা 13টা দিয়ে তৈরি হয়েছে, নাম হচ্ছে এ। তারপরে বি 10টা দিয়ে তৈরি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা দিয়ে তৈরি হয়েছে, নাম হচ্ছে বি। 1 2 3 4 5 6 7 8 9 10, সিও তৈরি হয়েছে 10টা দিয়ে। ঠিক আছে, এরকম করে মোট 33টা মাইক্রো টিউবিউল দিয়ে এক একটা ত্রয়ী অনুনালিকা তৈরি হয়েছে। পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে এরকম ধরনের, যে একটা সেন্ট্রিওলের মধ্যে মোট উপরিভাগ থেকে কতগুলি মাইক্রো টিউবিউল দেখতে পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে 33 ইন্টু 9 করে দিলাম। 3 কেন করবো তাহলে? 33 তো করে দিয়েছি। ঠিক আছে, আমি তোদের কনসেন্ট্রেশন দেখার জন্য করলাম যে কি গুণ 3 করছিস তোরা, এইটাকে গুণ করলে পেয়ে যাবো। ঠিক আছে, যে কটা আমার মাইক্রোটিউবিউল রয়েছে। এই যে একটু আগে ত্রয়ী অনুনালিকা পাশাপাশি আঁকছিলাম, এইটাই ধরনের ভিতর দিকে চলে গেছে, লম্বা হয়ে নিচের দিকে নেমে গেছে। এই হচ্ছে তার স্ট্রাকচার। এখান থেকে এইটা টোটালটা ডিস্টেন্স, এই এতটুকু জায়গাটা, এটা হচ্ছে মোটামুটি 250 অ্যাংস্ট্রম। আর একটা মাইক্রোটিউবিউল হচ্ছে 40 থেকে 45 অ্যাংস্ট্রম। কাজ কি? কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সিলিয়া ফ্লাজেলা এর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার বলা হচ্ছে, একটা কথা বলেছিলাম 9 + 0 আর 9 + 2। যদি এটা সেন্ট্রিওল হয়, তাহলে দেখ কেন্দ্রীয় অক্ষটা হচ্ছে একটা দেখতে শূন্যের মতন, তাই একে বলা হয় 9 + 0। 1 2 3 4 5 6 7 8 9, তাই 9 + 0। ক্লিয়ার? এটাই যখন সিলিয়া বা ফ্লাজেলা হয়, তখন এর কেন্দ্রটা আর এরকম থাকে না, তখন এর কেন্দ্রটা পাল্টে গিয়ে এরকম দুটো অর্ধচন্দ্রাকার বা অর্ধগোলক দেখা যায়, পুরো গোলক হয় না। তাই এর নাম হয়ে যায় হচ্ছে, যেহেতু গোল না, জিরোর মতন দেখতে না, সি আকৃতি দেখতে, দেখতে এইরকম টাইপের।
ঠিক আছে, তাই জন্য নাম হয় 9+2। এটা সিলিয়া আর ফ্লাজেলার যে কেন্দ্র সেটা মানে হচ্ছে বেসাল বডি বা কাইনেটোজোম, এর গঠন হচ্ছে এরকম, বাকি গঠনটা সেম। বোঝা গেছে? এই পর্যন্ত পড়া।